হ্যালো স্টুডেন্টস, আমরা আবারও এসেছি পরের ক্লাসের জন্য। কন্টিনিউ আমরা করব আজকে ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের যে ক্লাসগুলো আগের দিন আমরা করেছিলাম, ঠিক তারপর থেকে আজকে আমরা শুরু করছি। আজকে আমরা যেখান থেকে ক্লাসটা শুরু করছি দেখে নিই কোথা থেকে আমরা আজকে ক্লাসটা শুরু করছি। চলুন দেখে নিচ্ছি। আজকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যেখানে আমরা ক্লাসটা শুরু করবো সেটা কি না, বিভিন্ন যে ডিভাইসগুলো আছে কম্পিউটারের, সেই ডিভাইসগুলোর উপরে আমরা প্রথমে জেনে নেব যে ডিভাইসগুলো কি, অ্যাকচুয়ালি ডিভাইস কত ধরনের হয়, সেই জিনিসগুলো আমরা জেনে নেব প্রথমে। দেখুন, ডিভাইস বলতে কি বোঝা? ডিভাইস মানে হচ্ছে যন্ত্র। আমরা যে সমস্ত যন্ত্রগুলো ইউজ করি বা ব্যবহার করে থাকি সেগুলোকেও ডিভাইস আমরা বলতে পারি। তো এই ডিভাইসগুলোকে কম্পিউটারে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে ইনপুট ডিভাইস আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। এই ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস কোনগুলোকে বলে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। দেখুন, প্রথমে ইনপুট ডিভাইসে আমরা যাচ্ছি। দেখুন এখানে কি কি লেখা আছে: মাউস, কিবোর্ড, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, জয়স্টিক্স, লাইট পেন, বারকোড রিডার, মাইক্রোফোন, এই সমস্তগুলোই কিন্তু ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস মানে কি? যে সমস্ত ডিভাইস বা যন্ত্রগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারকে কোনো কিছু দিতে পারবো, এগুলোকেই বলা হয় ইনপুট ডিভাইস। ইনপুট আর ইনপুট ডিভাইস দুটো কিন্তু আলাদা জিনিস। আমরা ইনপুট সম্বন্ধে আগে জেনেছি। ইনপুট হচ্ছে যে তথ্যটা আমরা কম্পিউটারকে দিচ্ছি সেইটা কিন্তু ইনপুট, ওটা ডিভাইস নয়। ডিভাইস কোনটা? যার মাধ্যমে দিলাম, যেরকম মাউস হতে পারে, কিবোর্ড হতে পারে। মাউস দিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো ওপেন করি, কিবোর্ড দিয়ে কোনো কিছু লিখছি, সেই লেখাটা ভেতরে যাচ্ছে। তাহলে কিবোর্ডটা কি কাজ করছে? ইনপুটের কাজ করছে, সেই জন্য এটা হচ্ছে ইনপুট ডিভাইস। স্ক্যানার জাস্ট লাইক এ জেরক্স মেশিন। জেরক্স মেশিনের মতো একটা মেশিন, যেখানে আমরা ওর ভেতরে যদি কোনো ডকুমেন্ট দিয়ে স্ক্যান করি সেটা কম্পিউটারের ভেতরে চলে আসবে। ওয়েব ক্যামেরা, যেগুলো আমাদের কি করে, ক্যামেরার ওই যে পিকচারগুলো আমাদের ক্যাচ করে, তাহলে কি ক্যামেরার ভেতরে তো পিকচারটা যাচ্ছে। এখানে ইনপুট হচ্ছে। ডিজিটাল ক্যামেরা, যেগুলো দিয়ে ছবি তুলছি, ওটাও ক্যামেরার ভেতরে যাচ্ছে। জয়স্টিক, মোবাইলের মাঝখানের যে একটা কি থাকে, প্রেস করা যায়, ওর মাধ্যমে আমরা বিভিন্ন মোবাইলের বিভিন্ন যে ফাংশনসগুলো ওর ভেতরে যেতে পারি, ওটাও ইনপুট করতে পারছে। লাইট পেন, যেটা দেখবেন মানে গ্রাফিক্স কার্ডের ওপরে লেখা যায়, পেনের কালি থাকে না, অথচ যদি লিখেন তাহলে অটোমেটিকলি লিখলে দেখবো স্ক্রিনের মধ্যে লেখাগুলো চলে আসছে। তো এই লাইট পেন, বারকোড রিডার, শপিং মলগুলোতে দেখেছেন কোনো একটা জিনিসের প্রাইস রিড করছে, একটা মেশিন আছে, লাইটটা দিচ্ছে, ওখান থেকে অটোমেটিকলি ওর কোডটা বেরিয়ে প্রিন্ট হয়ে চলে আসছে কত টাকা তার বিলটা। ঠিক আছে, এই বারকোড রিডার। মাইক্রোফোন, যেটা দিয়ে আমরা কথা বলি, তো এগুলো ইনপুট ডিভাইস প্রত্যেকটাই। আউটপুট ডিভাইসে যেরকম মনিটরে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া হচ্ছে মোবাইলের স্ক্রিনটা, এটাও একটা আউটপুট ডিভাইস। প্রিন্টার, প্রিন্টার দিয়ে প্রিন্ট করে পাচ্ছি, তাহলে প্রিন্টার আউটপুট ডিভাইস। স্পিকার, যার মাধ্যমে আমরা সাউন্ড শুনতে পাচ্ছি। প্রজেক্টার, অনেক বড় বড় ইগুলো যেরকম হচ্ছে স্কুলগুলোতে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন বিভিন্ন প্রজেক্টারগুলো দেওয়া থাকে, যে প্রজেক্টার থেকে একটা কী হয়, সাদা কাগজ বা কোনো সাদা একটা কাপড় বা দেওয়ালের উপরে একটা ফোকাসটা দেয়। ওই যে মেশিনটার মাধ্যমে থেকে যেটা বেরিয়ে ফোকাসটা আসছে, ওই মেশিনটাকে প্রজেক্টার বলা হয়। বা সিনেমা হলে দেখবেন পেছন থেকে যে ফোকাসটা দিচ্ছে, ওটা প্রজেক্টারের মতো একটা মেশিনের মাধ্যমে থেকে দেওয়া হয়। প্লটার, যেগুলো বড় বড় যে প্রিন্টগুলো হয়, হোর্ডিং বা বড় বড় যেগুলো ব্যানারগুলো দেখেন, এইগুলো প্লটারের মধ্যে প্রিন্ট করা হয়। তো এই গেল হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে এই হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। মানে কি, এক কথায় যদি আমরা এগুলো বলতে চাই, যে সমস্ত ডিভাইসগুলো দিয়ে কিছু ইনপুট করতে পারি বা দিতে পারি সেটা হচ্ছে ইনপুট ডিভাইস, আর যার মাধ্যমে আমরা কোনো কিছু পেয়ে থাকি সেটাকে বলা হয় আউটপুট ডিভাইস। বোঝা গেছে? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। চলুন আমরা এরপরে পরের পার্টটাতে চলে যাই। তাহলে পরের পার্টটাতে আমরা আসলাম। এইখানে পরের পার্টে এসে যেটা দেখছি, এখানে কি লেখা আছে না, বলছে অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার। অ্যাডভান্টেজ মানে কি? অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। দেখুন, প্রত্যেকটা জিনিসের কিছু অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো থাকে। যদি সেই অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো না থাকে তাহলে কিন্তু আমরা কম্পিউটারে সেই জিনিসটাকে ইউজ করি না বা সেইটা নিয়ে আমরা অত গুরুত্ব দিই না। যেখানে আমরা সুবিধাটা পাবো সেইটাই জিনিসটাকে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। যেরকম আমরা আজকে দেখতে পারি যে
যদি কেউ সাইকেল থাকে আর বাইক থাকে, সেক্ষেত্রে বাইকটা অ্যাডভান্টেজ বেশি দেবে, কেননা ওটা দিয়ে আমরা তাড়াতাড়ি কোথাও যেতে পারবো বা ইজিলি কোথাও পৌঁছে যেতে পারছি। তাহলে এটার সাইকেল থেকে মোটর সাইকেলের অ্যাডভান্টেজটা নিশ্চয়ই বেশি আছে। ঠিক যাই হোক, সেটা আমরা আলাদা বিষয় ওখানে ধরে নিচ্ছি। এখানে কম্পিউটারে যেটা যে অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো আছে, যার জন্য আজকে আমরা চারদিকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে, স্কুল, কলেজ, অফিস, বেসরকারি, সরকারি, যে কোনো জায়গাতেই যান না কেন দেখবেন প্রচুর কম্পিউটার প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দেখতে পাচ্ছি, বা এর যে প্রয়োজনীয়তাটা দিনে দিনে কিন্তু বেড়েই যাচ্ছে। কেন বাড়ছে? কারণটা হচ্ছে যে এর যে অ্যাডভান্টেজগুলো আছে সেইগুলোর জন্যই এর ব্যবহারটা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। কী কী অ্যাডভান্টেজ আছে সেইটাতে চলে যাচ্ছে। প্রথমেই আছে দেখুন স্পিড বা দ্রুততা। একটা কম্পিউটারের মধ্যে যে স্পিড বা দ্রুততাটা আছে, সেটা একটা বা 10টা মানুষ সে স্পিডে কিন্তু কাজটা করতে পারে না। কীরকম স্পিড? ধরে নেন একটা স্কুলের ডেটা আছে, 2000 স্টুডেন্টের নাম আছে, সেই 2000 স্টুডেন্টের নাম এক জায়গায় আছে, সেখানে বলা হলো প্রত্যেকটা স্টুডেন্টকে মানে ক্লাস ওয়াইজ ভাগ করতে হবে। মানে ধরে নেন 5-এরগুলো আলাদা, 6-এর আলাদা, 7-এর আলাদা, 8-এর আলাদা, এরকম করে ক্লাস ওয়াইজ ভাগ করতে হবে। তো যদি এখানে লিখে আমরা খাতা কলমে লিখি, যদি 10 জনও লিখি, তাও মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু যদি এটা একটা কম্পিউটারে একজন বসে এই কাজটা করে, সঠিকভাবে বা নিখুঁতভাবে 5 মিনিটের মধ্যে কাজটা করে দিতে পারবে। তাহলে 10 জনের কাজ 1 ঘন্টায় করছিল, যেটাই 5 মিনিটের মধ্যে সঠিকভাবে করতে পারে। 10 জন যে কাজটা করছিল তারা কিন্তু ওই নামগুলো লিখতে গিয়ে দেখবেন কোথাও স্পেলিং মিস্টেক করছে, কারোর নামটা ছেড়ে দিয়েছে, কিন্তু কম্পিউটারে কাজটা করলে কিন্তু সেই ভুলটা হবে না। ঠিক আছে, খুব তাড়াতাড়ি সেই কাজটা সে করে নিতে পারবে। যে হচ্ছে স্পিড বা দ্রুততা। তারপর হচ্ছে মেমোরি ক্যাপাসিটি। দেখুন মেমোরি ক্যাপাসিটি তো একটা ইম্পর্টেন্ট বিষয় কম্পিউটারের, সেটা অবশ্যই। কারণ হচ্ছে কম্পিউটার মেমোরিটা যদি আমরা না পেতাম বা না থাকতো, তাহলে আমরা কম্পিউটার ইউজ করতাম না। কারণ তাহলে তো কোনো ফাইল বা ডেটা আমরা কম্পিউটারের ভিতরে রাখতেই পারতাম না, তাহলে আর কম্পিউটার ইউজ করে আমাদের কী লাভ ছিল? কম্পিউটারের এটা একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে কোনো ধরনের ফাইল বা ডেটা আমরা তৈরি করি, সেটা কম্পিউটারের মধ্যে আবার রেখে দিতে পারি ওর মেমোরির মধ্যে, যেগুলো সেভ করে রাখলে পরবর্তীকালে সেগুলোকে নিয়ে আবার আমরা কাজে লাগাতে পারি। হচ্ছে মেমোরি ক্যাপাসিটি। অ্যাকুরেসি বা হচ্ছে নিখুঁতভাবে কাজ করে। একটা কম্পিউটার যেরকম নিখুঁতভাবে কাজ করতে পারে, একটা মানুষ বা 10টা মানুষ কিন্তু সেই কাজটা ওরকম নিখুঁতভাবে করতে পারবে না। নিখুঁত বলতে কী বোঝায়? অ্যাকিউরেসিটা বলতে আমরা অনেক সময় বলেও থাকি, অনেকেই হয়তো বলে থাকবো যে আমরা বলে থাকি কথায় কথায় যে কাজটা কিন্তু 100% একিউরেসিতে থাকতে হবে। 100% একিউরেসি মানে কি? 1%ও ওখানে কোনো ভুল থাকবে না, এটাকেই বলা হয় 100% একিউরেসি। কথাটার মানে বোঝায়। তো সেক্ষেত্রে এখানেও কম্পিউটারে যে আমরা কাজগুলো করি, সেখানে কিন্তু কোনো রকম ভুল থাকে না। হ্যাঁ, আমরা যদি কোনো একটা ভুল তথ্য কম্পিউটারকে দিই, তাহলে সেই ভুল তথ্যটাই সে রেখে দেবে। আদারওয়াইজ আমরা যদি কোনো একটা সঠিক তথ্য একটা কম্পিউটারকে দিই, তাহলে কিন্তু কম্পিউটারের মধ্যে কোনো রকম ও ভুল তথ্য আমাকে দেখাবে না। আমরা যেটা দিয়ে রাখবো সেটাই দেখাবে। কিন্তু একটা মানুষের ক্ষেত্রে তা হয় না। আমি আমার কাউকে আমার চেনা পরিচিত বা আমার আত্মীয় বা কাউকে আমি আমার একটা যদি কাজ বলি, সেক্ষেত্রে কাজটা করতে বলেছিলাম, অনেক ক্ষেত্রে কী করবে, একজন সেই ব্যক্তিটা হয়তো ভুলে যেতে পারে, হয়তো কাজটা ভুলে গেছে, পরে বলছে ভুলে গেছি কাজটা, আমাকে তো করতে বলা হয়েছিল কিন্তু আমি একদম ভুলে গেছি, সরি। কিন্তু কম্পিউটার তো সরি বলবে না যে আমি কাজটা করতে পারবো না, ওকে যা দেওয়া হয়েছে ও সঠিকভাবেই করে নিতে পারে। এই হচ্ছে একটা মানুষ বা কম্পিউটারের মধ্যে ডিফারেন্সটা, যেটা অ্যাকুরেসি কম্পিউটারে সবসময় 100% থাকে, কিন্তু একটা মানুষের কাজের ক্ষেত্রে অ্যাকুরেসিটা 100% থাকে না। ওকে, নেক্সট তারপর হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে কি? রিলায়েবিলিটি মানে এটা হচ্ছে যে আমরা যেমন একটা বিভিন্ন সময় কাজগুলো যখন করতে থাকি, একটা কাজ করতে করতে একটা সময় পর্যন্ত কিন্তু আমরা টায়ার্ডনেস ফিল করি। মানে সারাদিন কাজ করলাম, করার পরে সন্ধ্যাবেলা এসে কী করি না, আমরা ক্লান্ত হয়ে গেছি, তখন আমরা রেস্ট নিই, হ্যাঁ, রাত্রে ঘুমোতে যাই। এই যে আমাদের একটা রেস্টের প্রয়োজন হয়, কিন্তু একটা কম্পিউটারের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু কখনোই দরকার পড়ে না। একটা কম্পিউটার 24 ঘন্টা একই রকমভাবে কাজ করতে পারে, এই একটা হচ্ছে তার অ্যাডভান্টেজ। নেক্সট তারপর হচ্ছে কি, তার ভার্সাটিলিটিটা কি? ভার্সাটিলিটিটা হচ্ছে ভেরিয়াস টাইপ অফ ওয়ার্কস একটা কম্পিউটারের মধ্যে আমরা কিন্তু করতে পারি। কীরকম? যে একটা কম্পিউটারের মধ্যে আপনি চাইলে অ্যাকাউন্টস নিয়ে কাজ করতে পারেন, একটা কম্পিউটারে আপনি চাইলে ফটো এডিটিংয়ের উপরে মানে ডিজাইনিংয়ের উপরে কাজ করতে পারেন। আপনি যদি আইটি নিয়ে পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনি আইটির উপরে যে বিভিন্ন সফটওয়্যারগুলো হয় সেগুলোকে নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তাছাড়াও আপনি যদি চান যে নর্মালি কোনো একটা কাজের জন্য আমি এই কম্পিউটারটা ইউজ করছি, সেক্ষেত্রে সেই কাজটাও করতে পারেন। তাহলে কি বিভিন্ন ধরনের যে কাজগুলো সেটা কিন্তু একটা কম্পিউটারের মধ্যে আমরা করতে পারি। তো এরকম কিছু অ্যাডভান্টেজ বা সুবিধা একটা কম্পিউটারের আছে বলেই কিন্তু আমরা কম্পিউটারটা আজকে করছি বা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি বা আমাদের শেখার প্রয়োজনীয়তাটা
আছে। ওকে, তাহলে এই অ্যাডভান্টেজ অফ কম্পিউটারের পর আমরা অ্যাডভান্টেজের পর চলে যাচ্ছি তারপরের যে পার্টটা আছে সেইটাতে। ঠিক আছে, চলুন তাহলে পরের পার্টে আমরা চলে যাচ্ছি। পরের পার্টটাতে কি আছে? পরের পার্টে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার জেনারেশন অফ কম্পিউটার। জেনারেশন মানে যুগ। দেখুন, এই জেনারেশন যখন আসলো তাহলে আমরা আমাদের হিস্ট্রি বা ইতিহাসটা সম্বন্ধে একটু আমি ইতিহাস বলতে চাইছি না, কিন্তু আমাদের ইতিহাসটা আজকে আমরা যে সভ্যতার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, দেখুন আজকে হঠাৎ করে আমাদের এই সভ্যতাটা কিন্তু চলে আসেনি। প্রাচীন যুগ ছিল, প্রাচীন যুগের পরে চলে আসলো মধ্যযুগ, বা মধ্যযুগের পরে আধুনিক যুগ, এরকম করে এক একটা যুগ পেরিয়ে কিন্তু আমরা আজকে আমাদের এই সভ্যতাটাই এসছি। আর এটা তো একটা জায়গায় স্থির নয়, এটা আরও আমাদের সভ্যতাটা দিনে দিনে কী হবে, এগিয়ে যাবে। ঠিক সেরকম এই যে কম্পিউটার জেনারেশনটাও কিন্তু কোনো একদিন হঠাৎ করে তৈরি হয়নি। এটা দিনের অনেক দিন ধরে আস্তে আস্তে করে জেনারেশনে, বিভিন্ন জেনারেশন ওয়াইজ আজকে আমরা এই জায়গাটায় এসেছি। তো সেইগুলোই আমরা দেখে নিই। চলুন যে প্রথমের দিক থেকে জেনারেশনটা কবে থেকে শুরু হলো, তারপর থেকে কী করে এত আমরা কোন পর্যায়ে আমরা আজকে দাঁড়িয়ে আছি। ফার্স্ট জেনারেশন যেটা আমরা বলি যে এই সময়টা ছিল 1940 টু 1955। এই যে সময়টা 1940 থেকে 1955 পর্যন্ত সময়টা, এইগুলো আপনারা যদি বিভিন্ন ইন্টারনেটে সার্চ করেন বা বিভিন্ন বইয়ে দেখবেন, এগুলো কিন্তু বিভিন্ন ডেটটা ম্যাচ করাতে পারবেন না, এক এক জায়গায় এক এক রকম দেখবেন। সেক্ষেত্রে এইটা আমি বলতে পারি যে আপনারা কি বলতে পারেন যে প্রাচীন যুগের যে ইতিহাসটা, সেক্ষেত্রে একটা অ্যাকচুয়াল কোনো ডেট আছে, ওটা একটা অ্যাপ্রক্স ধরে নেওয়া হয়েছে যে এত থেকে এত সময়ের মধ্যে এইগুলো বা এই যুগটা হয়েছিল। ঠিক এরকম এখানেও কম্পিউটার যে জেনারেশনটা মেনলি এটা হচ্ছে শুরু যখন হয় সেটা সময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আমরা প্রত্যেকেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল, 1939 সালে। এই 1939 সালে ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে একটা এমন কিছু দরকার পড়েছিল ওদের, যেখানে তারা চাইছিল যে এমন কোনো ডিভাইস বা যন্ত্র একটা দরকার যেখানে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো ডেটা বা তথ্যগুলো আমরা পাঠাতে পারি। তারপরেই ওনারা এই কম্পিউটার নামক ডিভাইসটা কিন্তু ডেভেলপ করতে শুরু করেন। আর চার্লস ব্যাবেজ এই যে কম্পিউটারটা আবিষ্কার করেছিলেন, এটা কিন্তু এর থেকে অনেক দিন আগে করেছিলেন, প্রায় 1822 সালের দিকে তিনি মানে এই কম্পিউটার নামক ডিভাইসটা যে তৈরি হতে পারে সেটার কনসেপ্ট বা একটা ডিভাইস উনি তৈরি করেছিলেন। কিন্তু এর উপরে গুরুত্ব দেওয়া হয়নি, প্রায় 100 বছরের বেশি সময় পেরিয়ে যায়। পরবর্তীকালে এই 1939 সালের পর এর গুরুত্বটা বাড়ে এবং তারপর থেকে ডেভেলপমেন্টের কাজটা শুরু হয়। সেই জন্য একটা অ্যাপ্রক্স ডেট ধরে নেওয়া হয় যে 1940 থেকে 1949 এই সময়ের মধ্যে যে কম্পিউটারগুলো তৈরি হয়েছিল সেগুলোকেই আমরা বলি ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। এই ফার্স্ট জেনারেশন কম্পিউটারগুলোর মধ্যে কিছু ফিচার্স দিল যেগুলো আমাদের একটু জেনে নিতে হবে। যেরকম হচ্ছে ভ্যাকুয়াম টিউব নামে একটা ডিভাইস ইউজ করা হয়েছিল সেই সময় কম্পিউটারগুলোর মধ্যে। এই ভ্যাকুয়াম টিউব ডিভাইসের মাধ্যমে অনেকগুলো ভ্যাকুয়াম টিউব নিয়ে একটা কম্পিউটার তৈরি হতো। সেই জন্য তখনকার একটা কম্পিউটারের যে স্ট্রাকচার বা গঠনটা ছিল অনেক বড়। আর এই ভ্যাকুয়াম টিউবগুলোতে প্রচুর পরিমাণে তাপ বেরোতো, ফলে কম্পিউটারটা নিজে নিজে অনেক হিট তৈরি করতো এবং নিজে নষ্ট হয়ে যেত। সেই জন্য কম্পিউটারটাকে কী করতে হতো, একটা কোল্ড স্টোর বা ঠান্ডা জায়গায় রাখার ব্যবস্থা করতে হতো, না হলে কম্পিউটারটা খারাপ হয়ে যেত বা বিভিন্ন পার্টস বা ডিভাইসগুলো নষ্ট হয়ে যেত। এই সময়ের একটা কম্পিউটার এক্সাম্পল হচ্ছে এই যে UNIVA। অ্যাকচুয়ালি এটা UNIVAC হবে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। UNIVAC1, ওকে, এটা আপনারা একটু কারেকশন করে নেবেন। ওকে, তো এই হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার। আর এই ফার্স্ট জেনারেশন কম্পিউটার যে মেমোরি ক্যাপাসিটিটা, আমরা যেরকম আজকে খুব সহজে যে কোনো ধরনের ডেটা বা তথ্যগুলোকে স্টোর করতে পারছি, তখনকার দিনে এত স্টোরেজ ক্যাপাসিটিটা ছিল না, ঠিক আছে। সামান্য পরিমাণে আমরা মেমোরি পেতাম, তখনও সেটাকে খুব ইজিলি স্টোর করতে কিন্তু পারা যেত না আজকে যেরকমভাবে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি। তো এই ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটার। তো এরকম একটা পরিস্থিতিতে ওনারা দেখলেন যে এরকম একটা ডিভাইসকে নিয়ে তো কোনো কাজ হবে না, অতএব এটাকে ডেভেলপ করতে হবে। তখন তারা এই ডিভাইসটাকে ডেভেলপ করতে শুরু করলেন। 1956 থেকে 63 মধ্যে কিছু কম্পিউটার তৈরি হলো, যে কম্পিউটারগুলোর মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসা হলো। প্রথম চেঞ্জেসটাই হলো যেরকম ভ্যাকুয়াম টিউব ছিল সেটাকে চেঞ্জ করে ট্রানজিস্টার বলে একটা ডিভাইস ইউজ করলো ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে। এই ট্রানজিস্টারটা কী করলো, হয়তো 100টা ভ্যাকুয়াম টিউবের যা কাজ একটা ট্রানজিস্টার সেই কাজটা করতে পারলো, ফলে স্ট্রাকচারটা অটোমেটিক্যালি ছোট হয়ে গেল।
আর কি হলো, মেমোরি ক্যাপাসিটি যা ছিল তার থেকে একটু ডেভেলপ করলো। আর এখানে যে কম্পিউটার একটা এক্সাম্পল সেকেন্ড জেনারেশনের, সেটা হচ্ছে IBM 1401, এটা হচ্ছে একটা কম্পিউটার এক্সাম্পল সেকেন্ড জেনারেশন। এরকম পর্যায়ে যে কম্পিউটারটা আসলো তখনও আবারও ওনারা কী করলেন যে এটাকে আরও ডেভেলপ কীভাবে করা যায়, তখন তারা আবারও আরেকটা কিছু কিছু জিনিস চেঞ্জ করলেন। থার্ড জেনারেশনে চলে আসলাম, যেখানে দেখছি ট্রানজিস্টরের পরিবর্তে এখানে কি ইউজ করা হলো, এখানে ইউজ করা হলো আইসি। আইসির অ্যাকচুয়াল কি, আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এই ইন্টিগ্রেটেড সার্কিটটা কি, ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে একটা সার্কিট বা চিপ, যেটা আমরা ওই যে সার্কিট বোর্ড বিভিন্ন ক্ষেত্রে আমরা এখন দেখতে পাই, ঠিক আছে, সেই সার্কিট বোর্ডগুলো তৈরি হয়েছিল এই থার্ড জেনারেশন কম্পিউটার থেকে। এটার সময় ছিল 64 থেকে 1971। এই সময় কম্পিউটারগুলোর মধ্যে ট্রানজিস্টরের পরিবর্তে আইসি ইউজ করা হলো। আর এই জেনারেশনের থার্ড জেনারেশনের যে একটা কম্পিউটার, সেটা হচ্ছে একটা এক্সাম্পল হিসাবে আমরা এখানে বলতে পারি, যেটা হচ্ছে IBM 360। এটা হচ্ছে থার্ড জেনারেশন কম্পিউটার একটা এক্সাম্পল। নেক্সট তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি না, ফোর্থ জেনারেশন। এই ফোর্থ জেনারেশন সময়টা বলছে 1971 টু প্রেজেন্ট, মানে আজ পর্যন্ত। বাট কী হচ্ছে, অনেকে আমরা বলে থাকি যে, বা বলে যে না ফোর্থ জেনারেশন শেষ হয়ে ফিফথ শেষ হয়ে গেছে, সিক্স শুরু হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি পুরোটাই কন্ট্রোভার্সিয়াল ম্যাটার, কিন্তু কিছু কিছু জিনিসগুলো চেঞ্জ হতে হতে চলে গেছে। যেরকম দেখুন, আইসির পরিবর্তে এখানে তারপরে চলে এসছে কি VLSIC। VLSIC মানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, এই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটটা ইউজ করা হলো আইসির পরিবর্তে। মানে এর যে ক্ষমতাটা আইসির থেকে অনেকটা বেশি। আর এরকম পর্যায়ে এসে কিন্তু তখন আর এই যে ফোর্থ জেনারেশন কম্পিউটার এসে যে একটা মানে হিট হয়ে যায় কম্পিউটার, ঠান্ডা জায়গায় রাখতে হবে, এরকম পরিস্থিতি, মানে এরকম আর প্রয়োজনটা হলো না। যে কোনো একটা জায়গায়, যে কোনো এনভায়রনমেন্টের মধ্যে একটা সাধারণত মানুষ যেভাবে থাকতে পারে সেই জায়গাগুলোতে রাখলে একটা কম্পিউটার কিন্তু অপারেট করা যায় বা রাখা যায়। তো এই ছিল ফোর্থ জেনারেশন কম্পিউটার। আর এখানের একটা কম্পিউটার এক্সাম্পল হচ্ছে কম্প্যাক্ট প্রিসাইড, এটা হচ্ছে ফোর্থ জেনারেশন কম্পিউটার এক্সাম্পল। তো এই গেল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। তারপরে আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে ফিফথ জেনারেশন। এই ফিফথ জেনারেশনের মধ্যে এসে আমরা কী কী দেখতে পাচ্ছি চলুন দেখে নিচ্ছি। ফিফথ জেনারেশন কম্পিউটার, তাহলে ফিফথ জেনারেশনে যাচ্ছি আমরা এবার। এই হচ্ছে ফিফথ জেনারেশন কম্পিউটার। ফিফথ জেনারেশন কী বলছে, প্রেজেন্ট অ্যান্ড বিয়ন্ড, মানে বলছে যে এই জেনারেশনে আমরা এখন আছি বা এখানে এখনও এটা কন্টিনিউ চলছে। তো কী বলছে, দ্য ফিফথ জেনারেশন কম্পিউটার মেশিনস আর গোয়িং টু বি বেসড অন increasingly sophisticated electronics and artificial intelligence। এই যে এখানে দুটো ওয়ার্ড আমরা পাচ্ছি, একটা হচ্ছে ইনক্রিজিংলি সফিস্টিকেটেড আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই দুটো কথার মানেটা হচ্ছে এরকম, আমরা যদি বলতে চাই বলতে পারি যে ইনক্রিজিংলি সফিস্টিকেটেড মানে ক্রমবর্ধমান যে নিজস্ব একটা বুদ্ধি একটা কম্পিউটারের, সেটা কিন্তু আমরা এই ফিফথ জেনারেশন কম্পিউটারের মধ্যে পাই। বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম একটা বুদ্ধি। কীরকম এক্সাম্পল হিসেবে বলি আপনাদের, যে আমরা এখন কম্পিউটার বা মোবাইলে গেম খেলি, দেখেছেন গেম খেলতে? এই গেম খেলতে গিয়ে দেখবেন আপনি একদিকে খেলছেন, মেশিন একদিকে খেলছে। তাহলে আপনি যেদিকে খেলছেন মেশিন খেলছে, অতএব একটা সময় দেখবেন আপনি হয়তো হেরে গেলেন, মেশিন জিতে গেল। তাহলে কি মেশিনের ভেতরে কেউ ঢুকে আছে? আপনার এগেনস্টে মেশিন অটোমেটিকলি খেলতে পারছে। তার মানে একটা মানুষের যেরকম বুদ্ধি আছে, একটা মেশিনেরও সেই বুদ্ধিটা আছে। এই যে জিনিসগুলো, এগুলো আমরা পাচ্ছি কোথার থেকে? ফিফথ জেনারেশন কম্পিউটারে এসে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পাচ্ছি। আদারওয়াইজ ফিফথ জেনারেশন কম্পিউটারে আর যে জিনিসগুলো আমরা দেখতে পাই যেরকম হচ্ছে, তারপরে দেখুন কী বলছে, দ্য ফিফথ জেনারেশন কম্পিউটার্স দে আর স্টিল ইন দি ডেভেলপমেন্টাল স্টেজ, মানে এখন এটা ডেভেলপমেন্ট চলছে। অ্যান্ড অ্যাট প্রেজেন্ট সাম মেশিনস আর অ্যাভেলেবেল ইন দি মার্কেট। মার্কেটে কিছু মেশিনস অ্যাভেলেবেল আছে। কী বলছে, ডেভেলপ বাই ভেরিয়াস কম্পিউটার কোম্পানিজ, মানে বিভিন্ন যে কম্পিউটার কোম্পানিগুলো আছে তারা বিভিন্ন রকম এই জেনারেশন কম্পিউটারগুলো মার্কেটে অ্যাভেলেবেল করেছে। অফ কী বলছে, হাই পাওয়ার গ্রাফিক্স জেনারেশন ফিচার্স। হাই পাওয়ার গ্রাফিক্স, এখন যে কোনো ধরনের আমরা যদি অডিও ভিডিও বা একটা ভিডিও নিতে চাই বা একটা সিনেমা বা মুভি কারোর কাছ থেকে একজন হয়তো চাইছেন, তখন প্রথমেই অনেক সময় আমরা কথা জিজ্ঞাসা করি যে মুভিটা এইচডি আছে তো? এইচডি মানে কি? হাই ডেফিনেশন, মানে পিকচার কোয়ালিটিটা ভালো আছে কি না। এই যে সমস্ত জিনিসগুলো, এইগুলো আসে কবে থেকে না? ফিফথ জেনারেশন থেকে আমরা এই সমস্ত জিনিসগুলো পাই। তো এই ছিল মোটামুটি কম্পিউটার জেনারেশনটা। আজকে আমরা এরকম পর্যায়ে এসে আছি, এখানেই ফিক্স তা তো নয়, এটা এখনও ডেভেলপ হচ্ছে। আজকে আমরা যে পর্যায়ে আছি, আমাদের থেকে ফিউচার জেনারেশনটা তারা হয়তো আরও অনেক অনেক ইজিলি যে কোনো ধরনের কাজগুলো এই কম্পিউটারে করতে পারবে। বোঝা গেছে? তো এই ছিল কম্পিউটার জেনারেশন। ওকে, নেক্সট এর পরের পার্টের মধ্যে আমরা চলে যাচ্ছি।
পরের পার্টে কী আছে দেখে নিচ্ছি। তার পরের পার্টটাতে আমরা যেখানে চলে আসলাম, এইখানে এটা একটা মেমোরি পার্টের মধ্যে আসলাম, যেটা আমরা অনেকবার আলোচনা করেছি একটু আধটু করে। তো এবার মেমোরির ডিটেলসটা আমরা এখানে একটু আবার দেখে নেব। প্রথমে দেখুন মেমোরি অ্যাকচুয়ালিটা কি। মেমোরি হচ্ছে, আমরা ওখানে দেখতে পাচ্ছি কোশ্চেনে আমাদের ডেফিনেশনও একটা দেওয়া আছে, কি বলছে, হোয়াট ইজ মেমোরি। মেমোরি কি, কি বলছে মেমোরি? কম্পিউটার মেমোরি ইজ এনি ফিজিক্যাল ডিভাইস ক্যাপাবল অফ স্টোরিং ইনফরমেশন টেম্পোরারিলি অর পারমানেন্টলি। তাহলে কি বোঝা গেল, যে কম্পিউটার একটা মেমোরি ফিজিক্যাল ডিভাইস, যার মধ্যে কোনো ডেটা বা তথ্য আমরা স্টোর করতে পারবো, সেটা টেম্পোরারি হতে পারে আর পারমানেন্ট হতে পারে। যাই হোক, টেম্পোরারি পারমানেন্ট আমরা এই নিচে ডায়াগ্রামের মধ্যে আসছি, বুঝতে পারবো এখানে। তো এই হচ্ছে কম্পিউটার মেমোরি, কি না, একটা ফিজিক্যাল ডিভাইস যার ভিতরে ইনফরমেশন বা তথ্যগুলো স্টোর করা যায়, সেই ডিভাইসটাকেই বলা হয় মেমোরি। তো এবার এই মেমোরির যে ইউনিটগুলো, সেইগুলো আগে আমরা প্রথমে দেখে নিই। দেখুন স্টোরেজ ইউনিটটাকে প্রথমে, বা মেমোরি ইউনিটটাকে প্রথমে তিনটে ভাগে ভাগ করেছে। একটাকে বলছে প্রাইমারি মেমোরি, একটা সেকেন্ডারি মেমোরি, আর একটা ক্যাচ মেমোরি। এই প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি ক্যাচ মেমোরি তিনটের মধ্যে প্রথমে চলে যাচ্ছে আমরা প্রাইমারি মেমোরি। দেখুন প্রাইমারি মেমোরির মধ্যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রাইমারি মেমোরির আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। এবার চলুন প্রাইমারি মেমোরির একটা ডিটেলসে বুঝে নিই। কম্পিউটারে আমরা যত ধরনের কাজগুলো করছি, এগুলো কিন্তু সবটাই প্রাইমারি মেমোরির আন্ডারে। প্রাইমারি মেমোরির আন্ডারেই আমরা সমস্ত কাজগুলো করি, মানে প্রসেসিংয়ের যে সমস্ত কাজগুলো হয়, মানে কম্পিউটার ওপেন করা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত যে যে জায়গাগুলোতে যা মেমোরির দরকার হয়, প্রত্যেকটা ক্ষেত্রে মেমোরির দরকার হয়, সেটা দেয় হচ্ছে প্রাইমারি মেমোরি। তো এই প্রাইমারি মেমোরিটা আবার দুটো পার্টে কাজ করে। কীরকমভাবে, এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা আছে র্যাম আর একটা হচ্ছে রম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যাম কি কাজ করে? র্যামের কাজ হচ্ছে যে আমরা কম্পিউটারে যে ধরনের যত ধরনের কাজগুলো, যেরকম আপনাদের এই যে ডিসপ্লেটা সামনের দিকে শো করছে, মেমোরির এই ডিসপ্লেটা, এইটা শো করানোর যে মেমোরিটা দরকার, সেটাও কিন্তু দিয়েছে র্যাম। র্যাম যদি না থাকতো তাহলে এই ডিসপ্লেটা কিন্তু হতো না, বা আপনার কম্পিউটারটা অন হতো না। কম্পিউটারটা অন করার জন্যও বা একটা মোবাইল অন করার জন্যও কিন্তু র্যামের দরকার হয়। তাহলে এই র্যাম কাজ করে কি? র্যাম হচ্ছে যত ধরনের প্রসেসিংয়ের কাজ বা প্রসেস হওয়ার পরে যে স্টোরেজ করে রাখা, যেরকম হচ্ছে কম্পিউটার, মোবাইলে দেখবেন অনেক সময় ফোন করলেন, ফোন একটা আসলো আপনার কোনো একটা নাম্বার থেকে, ওই নাম্বারটা সেভ না করলেও কিছুদিন থেকে যায়, কিছুদিন পর আবার রিমুভ হয়। তাহলে কিছুদিন এই যে টেম্পোরারি যে জায়গাটায় থাকছে, সেটা হচ্ছে র্যামের মধ্যে স্টোর হয়ে থাকছে। র্যাম কী করে? একদিক থেকে পুরোনোগুলোকে রিমুভ করে আর নতুন ডেটাগুলোকে কালেক্ট করতে থাকে। তো সেই হচ্ছে র্যাম। র্যামের কম্পিউটারের ক্ষেত্রে তা নয়। কম্পিউটার কী করছে? কম্পিউটারটা ওপেন হয়ে আছে, যতক্ষণ ওটাকে আপনি ফাইল খুলে রেখেছেন ততক্ষণ থাকবে, বন্ধ করে দিয়ে যদি সেভ না করেন তাহলে সেই ফাইলটাকে কিন্তু আর আপনি আর পাবেন না। ওকে, তো র্যামের আবার এখানে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি, একটা বলছে ডাইনামিক আর একটা স্ট্যাটিক। দুটোই র্যাম, দুটোর একই কাজ, কিন্তু কি একটা স্লো আর একটা ফাস্ট। ডাইনামিক র্যাম হচ্ছে ফাস্ট কাজ করে আর স্ট্যাটিক স্লো কাজ করে। এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। দুটোই র্যাম, ডাইনামিকও র্যাম, স্ট্যাটিকও র্যাম, দুটোর কাজ এক। কম্পিউটারে যে কোনো ধরনের কাজ করতে গেলে যে মেমোরির দরকার হয়, সেটা দেয় মেমোরিটা র্যাম। ওকে, এবার তারপরে দেখে নিচ্ছি রম। রমটা কি? রম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস রিড অনলি মেমোরি। শুধুমাত্র এই মেমোরিটাকে রিড করা যায়। এবার এই রিড অনলি মেমোরির মধ্যেই কিন্তু বিভিন্ন রকম প্রোগ্রামগুলো থাকে। ওই যে কম্পিউটার কী করে, কম্পিউটারটা যখন অন হচ্ছে, অন হওয়া মানে কি, এর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম সফটওয়্যার বা প্রোগ্রামগুলো রান হচ্ছে। তো সেই প্রোগ্রামগুলো স্টোর করা কোথায় আছে? প্রোগ্রামগুলো স্টোর করা আছে ওই রমের মধ্যে। রমের মধ্যে থেকে সেই প্রোগ্রামগুলো রান হয়। রান হওয়ার জন্য যে জায়গাটা দেয়, সেটা দেয় হচ্ছে র্যাম। তাহলে রম থেকে প্রোগ্রাম রান হচ্ছে আর র্যাম সেই জায়গাটা বা স্পেসটা দিচ্ছে। তো এবারে হচ্ছে সেই রম আর র্যামের মধ্যে, রমের মধ্যে যে আমরা আবার তিনটে পার্ট পাচ্ছি, একটা পি রম, ইপি রম আর ইপি রম। এইগুলো সম্বন্ধে একটু দেখে মানে জেনে নিচ্ছি। পি রম বা হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এইটা হচ্ছে কি না, এখানে কিছু প্রোগ্রাম থাকে, এখানে যদি কোনো প্রোগ্রামের প্রবলেম হয় বা কোনো ফাইল একটা হয়তো মিসিং হয়ে গেল, তাহলে কিন্তু মানে কম্পিউটারটাকে আমাকে প্রথম থেকে আবার ফরম্যাট করতে হবে। এটাকে আর না হলে কোনো রকমভাবে এই কম্পিউটারটাকে আমরা অপারেট করতে পারবো না। তারপর হচ্ছে ইপি রম। ইপি রমটা কি? ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এইটার মানেটা হচ্ছে যে এইখানে যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু এই জায়গাটাকে রিপ্লেস করা যেতে পারে। ইপি রমের কাছে যদি কোনো একটা সফটওয়্যার বা প্রোগ্রাম কোনো প্রবলেম হয়, সেটাকে রিপ্লেস করতে পারি আমরা।
আর তারপরে EEPROM যেটা হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটার কাজ হচ্ছে যে এখানে কোনো পার্ট একটা যদি খারাপ হয় সেইটাকে পার্টটাকেও চেঞ্জ করা যায়। মানে হচ্ছে কি, এই প্রত্যেকটাতেই কোনো না কোনো প্রোগ্রামগুলো স্টোর করা থাকে, সেই প্রোগ্রামগুলোর মধ্যে পিরমের মধ্যে থাকলে সেটা রিপ্লেস হবে না, প্রথম থেকে আবার নতুনভাবে মেশিন থেকে কন্টিনিউ করতে হবে ফরম্যাট করে, আর বাকিগুলোর থেকে আমরা রিপ্লেস করে বা রিপেয়ার করে আবার কম্পিউটারটাকে চালাতে পারি। তো এই সমস্তগুলোর কাজটা তাহলে প্রাইমারি মেমোরির কী হলো, র্যাম মেমোরি দিচ্ছে, আর রমের মধ্যে থেকে প্রোগ্রামগুলো গিয়ে রান হচ্ছে, আর এই প্রোগ্রাম রান হওয়ার পর কী হচ্ছে বলেই আমরা কম্পিউটারে বিভিন্ন কাজগুলো করতে পারছি। তো এই হচ্ছে প্রাইমারি মেমোরি। আর তাহলে সেকেন্ডারি মেমোরির কাজ কি? এই সেকেন্ডারি মেমোরির কাজটা শুরু হচ্ছে প্রাইমারি মেমোরির কাজটা যখন শেষ হচ্ছে। কীরকম, একটা ফাইল আপনি তৈরি করে নিলেন, যদি ওটাকে সেভ করতে চান, যখনই সেভ করে রাখবেন, মানে এটা হচ্ছে এই সেকেন্ডারি মেমোরিটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি। ওই যে টেম্পোরারি আর পার্মানেন্ট বলছিল না, তো এই র্যামের মধ্যে প্রাইমারি মেমোরির আন্ডারে যখনই থাকবে এগুলো সবই হচ্ছে টেম্পোরারি মেমোরি। তার মধ্যে শুধুমাত্র র্যামের পার্টটা কিন্তু টেম্পোরারি, রমটা টেম্পোরারি নয়, কারণ রমের মধ্যে থেকে যদি ফাইলগুলো উড়ে যায় তাহলে তো কম্পিউটারটাই অন হবে না। র্যাম পার্টটাকে বলছে টেম্পোরারি মেমোরি, মানে র্যামের মেমোরিটা পার্মানেন্ট নয়, ওটা ওই জন্যই ওটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডমলি অ্যাক্সেস হচ্ছে। সেকেন্ডারি মেমোরির মধ্যে কি হয়, যে আমরা যে তথ্যগুলো রাখি সেগুলো কিন্তু অটোমেটিকলি রিমুভ হয় না, যদি আমরা রিমুভ করে দিই তাহলে রিমুভ হবে, আদারওয়াইজ ওখানে রেখে দিলে সেটা থেকে যাবে। সেকেন্ডারি মেমোরিগুলো কী কী, যেরকম হার্ড ডিস্ক, সিডি, ফ্লপি, পেন ড্রাইভ, এগুলো সবই হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তার মধ্যে হার্ড ডিস্ক একটা কম্পিউটারে মাস্ট বি থাকতেই হবে। সিডি এটা হচ্ছে সেকেন্ডারি ডিভাইস, কিন্তু এটা নাও থাকতে পারে, এগুলোর মধ্যে আমরা ডেটা রাখতে পারি, ঠিক আছে, সিডি প্রত্যেকেই দেখেছি। ফ্লপি হচ্ছে একটা ডিভাইস, আগে ইউজ করা হতো, এখন ফ্লপি ইউজ করা হয় না, কারণ ফ্লপির যে মেমোরিটা খুবই কম ছিল। এই মেমোরি মেজারমেন্টটা আমি আপনাদের বলে রাখি, একটু মনে রাখবেন। ফ্লপির যে মেমোরিটা ছিল খুব সামান্য পরিমাণ মেমোরি, আজকে আমরা ক্যামেরা একটা ফটো দিলে ওর থেকে অনেক বেশি মেমোরি হয়ে যায়। একটা ফ্লপির মেমোরির যেটা স্টোরেজ ক্যাপাসিটি ছিল মাত্র 1.44 MB, 1.44 MB, এই জন্য ফ্লপিটাকে ইউজ করা হয় না। আর পেন ড্রাইভ আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে যেরকম 2GB হতে পারে, 4GB হতে পারে, 8GB হতে পারে, 16 হতে পারে, 32, 64, এরকম করে বিভিন্ন মানে মেমোরির ক্যাপাসিটির পেন ড্রাইভগুলো আছে। তো এইগুলো সবই হচ্ছে ডেটা, মানে সেকেন্ডারি মেমোরি, যার ভেতরে আমরা পার্মানেন্ট ডেটাগুলো স্টোর করে রাখতে পারি। তো এই গেল প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। আর ক্যাচ মেমোরির কাজটা হচ্ছে কি, ক্যাচ মেমোরির কাজ আমরা কম্পিউটার যে ওয়ার্কস বলে যে পার্টটা দেখেছিলাম, কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পিউটার কাজ করার সেক্ষেত্রে দেখেছিলাম আমরা যে আমরা কোনো কিছু ডেটা ইনপুট করছি, সেটা প্রসেস হচ্ছে আর আউটপুটে আমাদেরকে দেখাচ্ছে। এই ইনপুট প্রসেস আউটপুটের মাঝখানে এই ক্যাচ মেমোরিরও একটা ভূমিকা আছে প্রসেসিংয়ের ক্ষেত্রে। যখন প্রসেসর বা সিপিইউ প্রসেস করছে, প্রসেস করার পর তো মেমোরিতে রাখছে, আমি আগের দিন বলেছিলাম যে প্রসেসিং হয়ে গেলে মেমোরিতে গিয়ে রাখছে। তো মেমোরিতে যখন রাখবে, মেমোরি কী করতে হয়, মেমোরিটাকে তো তখন ওই জায়গাটা দিতে হবে, মানে যে মেমোরিটা আছে সেই মেমোরিতে গিয়ে ওখানে জায়গাটা দিতে হবে, তবেই তো সিপিইউ বা প্রসেসর ওইখানে গিয়ে রাখতে পারবে। কিন্তু সেই জায়গাটা কী করে, মেমোরি তখন ওটা, বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যামের মধ্যেই তো ওটা থাকবে, তো র্যাম সেটাকে খুঁজতে একটু সময় নিয়ে নেয়, যে কোথায় সিপিইউ মানে প্রসেসরের কাজ শেষ হয়েছে, ওখানে গিয়ে তারপরে মেমোরিটা দেবে। তো এখানে ক্যাচ মেমোরি ওদের মাঝখানে থেকে কি করছে, সিপিইউ কোথায় কোথায় কাজ করছে ওগুলোকেও খুঁজে বেড়ায়, যেখানেই যে কাজটা কমপ্লিট হয়েছে ওই তথ্যটা ডিরেক্টলি র্যামকে এসে দিয়ে দিচ্ছে, র্যাম তখন ডাইরেক্ট ওই জায়গাটায় গিয়ে মেমোরিটা দিয়ে দিচ্ছে। মানে কি, সিপিইউ আর র্যামের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবেও কাজ করছে, মানে সিপিইউ যে প্রসেসিংগুলো করছে কমপ্লিট হলেই র্যামকে জানাচ্ছে, র্যাম ডাইরেক্ট গিয়ে ওখানে মেমোরিটা দিয়ে দিচ্ছে, সিপিইউ ওখানে রেখে দিচ্ছে। তার মানে কি হবে, স্লো না ফাস্ট? ফাস্ট কাজটা হবে, কারণ র্যামকে আর খুঁজে বেড়াতে হচ্ছে না সিপিইউ কোথায় কোথায় কাজ করছে। তো এই হচ্ছে ক্যাচ মেমোরির কাজ। ও কী ক্যাচ করছে, সিপিইউ এর মধ্যে যে যে প্রসেসিংগুলো হচ্ছে সমস্ত তথ্যগুলো ক্যাচ করে রাখছে, আর যেটা কমপ্লিট হচ্ছে র্যামকে সঙ্গে সঙ্গে সেই তথ্যটা দিয়ে দিচ্ছে, বা সিপিইউ যে যে প্রসেসগুলো করছে র্যামের কাছে সেই তথ্যগুলো ট্রান্সফার করতেই থাকছে, আর র্যাম শুধু সেই জায়গাগুলোতে গিয়ে মেমোরিটা দিচ্ছে। তো এই ছিল মেমোরি ইউনিট। এবার এই মেমোরি ইউনিটগুলোর মানে স্টোরেজ ইউনিটের মধ্যে এবার আমরা কি পাবো, আরেকটা পার্ট যেটা আছে সেটা একটু দেখে নিচ্ছি। নেক্সট চলুন তারপরের পার্টটাতে। এইখানে দেখুন একটা আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি লেখা আছে, কি লেখা আছে দেখুন, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম, এটাকে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি। এটা খুব মনে রাখবেন, অনেক সময় কোশ্চেন হয় পরীক্ষাতে বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, আপনাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এগুলো কোশ্চেন হতে পারে যে ভোলাটাইল মেমোরি কাকে বলা হয়। ওখানে হয়তো দেওয়া আছে র্যাম, রম, হার্ড ডিস্ক, এরকম করে বিভিন্ন ড্রাইভগুলো মানে মেমোরি কার্ডের এইগুলোর নামগুলো দেওয়া আছে, কিন্তু এগুলোর মধ্যে থেকে যেটা হবে সেটা হচ্ছে র্যাম। র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, আর নন ভোলাটাইল বাকি সবগুলো। ওকে, রম হোক, হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে নন ভোলাটাইল। তো অ্যাকচুয়ালি রম আর
র্যামের মধ্যেই এই কোশ্চেনগুলো হতে পারে, ঠিক আছে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা প্রবলেমটা হয় এই র্যাম আর রমের মধ্যে থেকে, যে ভোলাটাইল কোনটা, ভোলাটাইল হচ্ছে র্যাম। ওকে, নেক্সট তারপরে হচ্ছে মেমোরি ইউনিটের মধ্যে আসলাম। মেমোরি ইউনিট মানে হচ্ছে পরিমাপের একক। প্রত্যেকটা জিনিস পরিমাপ করার বিভিন্ন রকম এককগুলো কিন্তু আছে। দেখবেন আমরা যখন বাজারে যাই কোনো কিছু যদি চাল ডাল কিনতে যাই তাহলে কি বলি, কেজিতে কিনি বা কিলোগ্রাম, গ্রাম, এরকমভাবে তার পরিমাপ করার যে ইউনিট বা এককগুলো আছে। কোনো কিছু একটা যদি আমরা যদি নিজের হাইট মাপতে চাই তাহলে কি করি, মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার এরকম করে মাপটা নিই। কোনো যদি একটা এরিয়া মাপতে চাই বা কত কিলোমিটার হিসাবে সেগুলোকে আমরা দেখে থাকি। যদি কোনো তরল পদার্থ আমরা মাপতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কী করি, লিটার, ডেসিলিটার, এরকম বিভিন্ন মানে পরিমাপের আলাদা আলাদা এককগুলো আছে। ঠিক কম্পিউটার মেমোরিটাকে যে পরিমাপ করব বা এই যে মেমোরিগুলো হয় তার পরিমাপ করারও কিন্তু এককগুলো আছে। এইখানে দেখতে পাচ্ছি সেই এককগুলো নিচে লেখা আছে সব। বিট, প্রথমে দেখুন 8 বিট মানে 8টা বিট সমান সমান 1 বাইট। এইখানে একটা কোশ্চেন হয় যেটা হচ্ছে এরকম কোশ্চেন হয় যে স্মলেস্ট ইউনিট অফ মেমোরির সব ক্ষুদ্রতম একক কি, সেক্ষেত্রে বাইট কিন্তু নয়, ক্ষুদ্রতম একক হচ্ছে বিট ক্ষুদ্রতম একক নয়, বাইট হচ্ছে ক্ষুদ্রতম একক। আপনারা মোবাইল বা কম্পিউটারে যদি অনেক সময় খেয়াল করে দেখবেন মেমোরিটা দেখায়, যত ছোট মেমোরিটা হোক না কেন বাইটে শো করবে, ওখানে কিন্তু বিট শো করে না। বিটটা দিয়ে বাইট তৈরি হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বিটের কোনো অস্তিত্ব নেই, কিন্তু বাইটের অস্তিত্ব আছে। সেই জন্য স্মলেস্ট ইউনিট আমরা কাকে বলবো, বাইটকে বলবো। ওকে, 8টা বিট নিয়ে একটা বাইট হয়। আবার নিচের পরেই দেখুন কি বলছে, 4 বিটস সমান সমান 1 নিবিলস। 4টা বিট নিয়ে আবার একটা নিবিল হতে পারে। অতএব তাহলে 2টো নিবিল সমান সমান কত হচ্ছে, 8 বিট। 8টা বিট মানেই তো একটা বাইট, তাহলে 2 নিবিলস সমান সমান 1 বাইট। 1 ওয়াট সমান সমান আবার 32 বিটস। ওকে, তারপরে নিচের দিকে দেখুন, তারপরটাতে কি আসছে, 1024 বাইট সমান সমান 1 কেবি বা কিলোবাইট। 1024 কেবি সমান সমান আবার 1 এমবি বা মেগাবাইট। এগুলো আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন, ঠিক আছে, তবুও একটু রিপিট করে নিন। 1024 এমবি সমান সমান 1 জিবি বা গিগাবাইট। 1024 জিবি সমান সমান 1 টিবি বা টেরাবাইট। এরকম করে যে মেমোরির এককগুলো আছে এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম একক, বৃহত্তম একক যেগুলো এর থেকেও আরও আছে, টিবির পরে হচ্ছে পেট্রাবাইট, টেট্রাবাইট, এরকম আরও আছে। তো আমরা এই টিবি পর্যন্ত জানলেই আমাদের এনাফ, ঠিক আছে। এখনও পর্যন্ত আমরা সাধারণত টিবি পর্যন্তই মেমোরি ইউনিটগুলো এগুলোতে ইউজ করি বা এগুলোর মধ্যে আমরা দেখতে পাই। তো যাই হোক, এই হচ্ছে মেমোরির ইউনিটগুলো যেগুলো আমরা জানলাম। মেমোরি কি, মেমোরির ইউনিটগুলো কি, সেগুলো সম্বন্ধে আমাদের জানা হলো। নেক্সট এবার আমরা আজকে এতদূর পর্যন্তই করব। নেক্সট এরপরে আমরা পরের যে ক্লাস আছে সেই পরের ক্লাসে আমরা আর এরপর থেকে আবার শুরু করব। আজকে এ পর্যন্তই। ওকে, সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে এরপরে আবার কন্টিনিউ পর থেকে করব। ওকে।